ধরুন কেউ তার স্ত্রীকে খুন করলো আর তারপর স্ত্রীর ডেড বডিটাকে মাটিতে পুঁতে দিয়ে সে নিজেই থানায় ছুটলো কমপ্লেন লেখাতে। এবার পুলিশ তদন্ত শুরু করলো, তার স্ত্রীর কঙ্কালসার ডেড বডিটা খুঁজেও পেল আর তারপর পুলিশ তাকে গ্রেফতার করে ঢুকিয়ে দিল জেলে। কিন্তু গল্পে আসল টুইস্ট তখন এলো যখন 5 বছর বাদে সেই মৃতা স্ত্রী নিজেই কোর্টে ঢুকে বিচারককে বলল, আমি বেঁচে আছি, আমার স্বামী আমাকে মোটেই খুন করেনি। কিন্তু তাহলে ওই উদ্ধার হওয়া কঙ্কালসার ডেড বডিটা কার, আর কার খুন অপরাধী বা 2 বছর ধরে জেল খাটতে হলো সেই লোকটাকে? আর এই 5 বছর লোকটার স্ত্রী বা কোথায় ছিল? নমস্কার, আমি সুজয় নীল। আমার চ্যানেলে ইতিমধ্যেই আপনারা মার্ডার মিস্ট্রি নিয়ে অনেক ভিডিওই দেখেছেন, সেগুলোকে ভালোবেসেছেন। কিন্তু আজ আমরা কথা বলবো ভারতবর্ষের এমন এক মার্ডার মিস্ট্রি নিয়ে যা খোদ আদালতকেও চমকে দিয়েছে। ঘটনাটা এই বছরের এপ্রিল মাসে প্রকাশ্যে আসে সকলের, আর তারপর থেকেই এই আশ্চর্য মার্ডার মিস্ট্রির কাহিনী মাথা ঘুরিয়ে দেয় সকলেরই। এর পাশাপাশি এই ঘটনা প্রশ্ন তোলে ভারতবর্ষের আইন ব্যবস্থা নিয়েও। লোকে বলতে শুরু করে মহিলাদের উপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে ভারতের আইন যতটা তৎপর ও কঠোর, পুরুষদের ক্ষেত্রে ভারতীয় আইন ঠিক ততটাই শিথিল এবং হাস্যকর। তবে আজকের এই কেসে ঠিক কে দোষী সেটা সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আমি আপনাদের হাতেই তুলে দেব। তাই চলুন দেরি না করে শুরু করা যাক। 2020 সালের ডিসেম্বর মাসের 20 তারিখ কর্ণাটকের মাইসোর জেলার কুশালনগর রুরাল থানায় হন্তদন্ত হয়ে ঢোকে এক দিনমজুর গোছের লোক। লোকটার নাম কুরুবারা সুরেশ। থানায় ঢুকে সে দায়িত্বে থাকা পুলিশ অফিসারকে জানায়, স্যার, আমার স্ত্রী কাল সকালবেলা ব্যাংকে যাবে বলে বেরিয়েছিল, কিন্তু তারপর ও আর বাড়ি ফেরেনি। কাল থেকে ওকে ফোনেও পাওয়া যাচ্ছে না। স্যার, প্লিজ কিছু করুন, আমার বাড়িতে দুটো ছেলে মেয়ে রয়েছে, ওরাও খুব কাঁদছে। পুলিশের কাছে মিসিং রিপোর্ট লিখিয়ে বাড়ি ফেরে সুরেশ আর 2 সন্তানকে নিয়ে অপেক্ষা করতে থাকে স্ত্রী কুরুবারা মাল্লিকের বাড়ি ফেরার। ওদিকে মাল্লিকের মিসিং রিপোর্ট পেয়ে কুশালনগর থানার পুলিশ জোর কদমে তদন্ত শুরু করে দেয়। কিন্তু তা সত্ত্বেও কিছুতেই সুরেশের স্ত্রী মাল্লিকের খোঁজ মেলে না। এভাবেই 1 মাস কাটে, 2 মাস কাটে, 2020 সাল পেরিয়ে 2021 সালে ঢুকে পড়ে ক্যালেন্ডার। এর মধ্যেই সুরেশ বেশ কয়েকবার থানায় গিয়ে খোঁজ নেয় যে তার স্ত্রীর কোনো খোঁজ পাওয়া গেল কিনা। এরপর হঠাৎই 2021 সালের জুন মাস নাগাদ বেত্তাদাপুরা থানার অন্তর্বর্তী ক্ষেত এলাকা থেকে একটা পচা কঙ্কালসার মৃত উদ্ধার হয়। এবার সুরেশ নভেম্বর মাসে যখন কুশালনগর থানায় রিপোর্ট লিখিয়েছিল, সে জানিয়েছিল বাড়ি থেকে বেরোনোর সময় তার স্ত্রী মাল্লিকের পরনে একটা নীল রঙের শাড়ি ছিল এবং তার পায়ে ছিল হাওয়াই চপ্পল। আশ্চর্যজনকভাবে বেত্তাদাপুর থানা এলাকায় যে কঙ্কালসার মৃতদেহটি উদ্ধার হয় তার পরনেও নীল রঙের শাড়ি ছিল এবং মাটি খুঁড়ে ওখান থেকে হাওয়াই চপ্পলও উদ্ধার করে পুলিশ। তারপর আর কি, বেত্তাদাপুর থানার পুলিশ সোজা হানা দেয় সুরেশের বাড়িতে। বাড়ি থেকে গ্রেফতার করা হয় সুরেশকে। পুলিশের জেরার মুখে সুরেশ স্বীকারও করে নেয় যে সে নিজের হাতে স্ত্রী মাল্লিকাকে খুন করে বেত্তাদাপুরের একটি ক্ষেতের মধ্যে পুঁতে রেখে এসেছিল। সুরেশের এই স্বীকারোক্তি অনুযায়ী চার্জশিট তৈরি করে পুলিশ আর তারপর সেই চার্জশিটের উপর ভিত্তি করে সুরেশকে পাঠিয়ে দেওয়া হয় জেলে। কিন্তু কে এই কুরুবারা সুরেশ? কেন সে নিজের স্ত্রী কুরুবারা মাল্লিকাকে খুন করলো? আর একজন খুনি কেনই বা থানায় ছুটলো মিসিং রিপোর্ট লেখাতে? এবার সেই সবটা জেনে নেব। কুরুবারা সুরেশের সঙ্গে যখন তার স্ত্রী মাল্লিকের বিয়ে হয় তখন দুজনেই একদম অল্প বয়সী। এরপর সুরেশ দিনমজুরের কাজ করে সংসার চালাতে থাকে। আচ্ছা, এখানে বলে রাখা ভালো, সুরেশদের আর্থিক অবস্থা তেমন একটা ভালো ছিল না। তাই সুরেশ নিজের বাবা মা এবং স্ত্রীকে নিয়ে বাসাভানাআলি ট্রাইবাল সেটেলমেন্ট ক্যাম্পের একটা ছোট্ট ঘরেই থাকতো। তবে বিয়ের কিছুদিনের মধ্যেই সুরেশ ও মাল্লিকের কোল আলো করে একটা পুত্র সন্তান এবং একটি কন্যা সন্তানের জন্ম হয়। এরপর অভাবের সঙ্গে লড়াই করতে করতেই অনেকগুলো বছর কেটে যায়। ছেলে মেয়ে বড় হওয়ার দরুন তাদের পড়াশোনার পিছনে খরচ বাড়ায় সুরেশ সিদ্ধান্ত নেয় সে ব্যাংক থেকে লোন নিয়ে একটা মারুতি ওমনি গাড়ি কিনবে। কারণ সুরেশ বুঝেছিল দিন মজুরি করার চেয়ে গাড়ি চালালে 2 পয়সা বেশি রোজগার হবে। তাই যেমন ভাবা তেমন কাজ। স্ত্রী মাল্লিকের নামে গনিকোপ্পাল এলাকার একটা ব্যাংক থেকে 3 লক্ষ টাকা লোন নিয়ে একটা মারুতি ওমনি গাড়ি কেনে সুরেশ। আর তারপর সে নিজেই ওই গাড়ি চালিয়ে ভাড়া খাটতে শুরু করে। কিন্তু ঝামেলার শুরু হয় তখন যখন আচমকা একদিন ওই গাড়িটা চালানোর সময় সুরেশ একটা বড়সড় অ্যাক্সিডেন্ট করে বসে। অ্যাক্সিডেন্টে সুরেশের তেমন কিছু না হলেও গাড়িটার বড়সড় ক্ষতি হয়। কিন্তু সেই সময় গাড়ি সারানোর মতো টাকা সুরেশের কাছে ছিল না। কারণ 2020 সালের ওই সময়টা গোটা ভারতবর্ষের মানুষ করোনা ভাইরাস এবং তার ফলে হওয়া লকডাউনের ভোগান্তি পোহাচ্ছিল। ফলে একে তো উপার্জন বন্ধ, তার উপর ব্যাংকের ইএমআই এর চাপ। ওই শুরু মাল্লিকের সঙ্গে সুরেশের অশান্তির। এবার যেহেতু এই লোনটা মাল্লিকের নামে নেওয়া ছিল,
তাই ব্যাংক মাল্লিকের ওপর চাপ বাড়াতে থাকে। আর টাকার কথা উঠলেই অসহায় সুরেশ খারাপ ব্যবহার করা শুরু করে মাল্লিকের সঙ্গে। একটা সময়ের পর দুজনের মধ্যে ঝগড়া অশান্তি চরম পর্যায়ে পৌঁছয়। আর ঠিক তারপরেই 2020 সালের ডিসেম্বর মাসের এক সকালে বাড়ি থেকে ব্যাংকে যাওয়ার নাম করে বেরিয়ে পড়ে মাল্লিকে। কিন্তু তারপর আর তার কোনো হদিশ পাওয়া যায় না। সুরেশ থানায় যায়, মাল্লিকের মিসিং রিপোর্ট লেখায়। আর তারপর ঠিক কি হয় সেগুলো তো আগেই বলেছি। কিন্তু সত্যি সত্যি কি সেদিন বাড়ি থেকে বেরোনোর পর শ্রী মাল্লিকের পিছু নিয়েছিল সুরেশ? সে কি জমে থাকার আগের বশবর্তী হয়ে সেদিন মাল্লিকে খুন করে পুঁতে দিয়ে এসেছিল বেতাদাপুর এলাকায়? চলুন এবার সেটাই জানার চেষ্টা করি। এবার আপনাদের নিশ্চয়ই মনে হবে মাল্লিকের ডেড বডি উদ্ধার হওয়ার পর পুলিশ কি করেছিল। তারা কি সেই ডেড বডিটার বিষয়ে মাল্লিকের বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করেছিল? তাদের কি মতামত ছিল এই বিষয়ে? হ্যাঁ, পুলিশ মাল্লিকের মা গৌরী দেবীকেও ওই কংসা ডেড বডি সহ শাড়ি, গয়না এবং হাওয়াই চপ্পলটা দেখিয়েছিল এবং সেই সব দেখে তিনিও কনফার্ম করেছিলেন যেটা তার মেয়ে মাল্লিকেরই ডেড বডি। পাশাপাশি পুলিশ নাকি একজন আই উইটনেসকেও খুঁজে পেয়েছিল যে 19 ডিসেম্বর সুরেশ এবং মাল্লিকে রাস্তায় একসঙ্গে দেখেছিল। এই সমস্ত তথ্য প্রমাণের উপর ভিত্তি করে সুরেশকে জেলে ঢোকায় পুলিশ। 2022 সালের সেপ্টেম্বর মাস থেকে শুরু হয় আদালতের ট্রায়াল। সুরেশের আইনজীবীর তরফ থেকে আদালতের কাছে অনুরোধ করা হয় ডিএনএ টেস্ট করিয়ে সেটার সঙ্গে মাল্লিকের ডিএনএ টেস্ট ম্যাচ করানোর জন্য। আর এখানেই প্রথম ধাক্কাটা খায় পুলিশ। সুরেশকে গ্রেপ্তার করার অনেকগুলো মাস পর পুলিশ যখন ওই ডিএনএ টেস্ট করে তখন সেটা মাল্লিকের ডিএনএর সঙ্গে ম্যাচ করে না। এবার আপনাদের মনে হবে নিখোঁজ মাল্লিকের ডিএনএ পুলিশ পেল কোথা থেকে? আসলে সেটা নেওয়া হয়েছিল মাল্লিকের মা গৌরী দেবীর ব্লাড স্যাম্পল থেকে। তাহলে যদি ডিএনএ রিপোর্ট ম্যাচ না করে তবে এই ডিএনএটা কার? মাল্লিকে কোথায়? আর পুলিশ কেন মাল্লিকে খুঁজছে না? আদালতে এই প্রশ্নগুলোর ভিত্তিতেই লড়াই চালানো শুরু করেন সুরেশের আইনজীবী মিস্টার পূজারি। কিন্তু এক্ষেত্রে সুরেশের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রমাণ হয়ে দাঁড়ায় দুটো জিনিস। এক, পুলিশ কাস্টাডিতে করা ওই খুনের স্বীকারোক্তি। আর দুই, মাল্লিকের মা গৌরী দেবীর নিজের মেয়েকে শনাক্তকরণ। এই সমস্ত টানাপোড়েনের মধ্যে দিয়েই আদালতে একটার পর একটা হিয়ারিং এর ডেট পেরোতে থাকে। আর এদিকে জেলের ভিতরেই দিন কাটতে থাকে কুরুবারা সুরেশের। অবশেষে অনেক লড়াইয়ের পর 2023 সালের সেপ্টেম্বর মাসে আদালত বেল দেয় সুরেশকে। কিন্তু ততদিনে নিজের গ্রাম এবং আত্মীয় স্বজনদের কাছে সুরেশের পরিচয় হয়ে দাঁড়িয়েছে একজন জেল খাটা দাগি আসামি হিসেবে, যে নিজের স্ত্রীকে খুন করেছে। কারণ তখন অবধি কোথাও মাল্লিকের কোনো হদিশ পাওয়া যায়নি। এহেন পরিস্থিতিতে সুরেশের জায়গায় অন্য কেউ থাকলে হয়তো উল্টোপাল্টা কোনো সিদ্ধান্ত নিয়ে বসতো। কিন্তু সুরেশ সিদ্ধান্ত নেয় সে সমাজের চোখে নিজেকে নির্দোষ প্রমাণ করেই ছাড়বে। আর সেটা একমাত্র তখনই সম্ভব হবে যখন সে মাল্লিকে জ্যান্ত অবস্থায় খুঁজে বের করতে পারবে। তাই বেল পাওয়ার পর থেকেই এক বন্ধুকে সঙ্গে নিয়ে সুরেশ শুরু করে একটা নতুন লড়াই। কিন্তু শেষ অবধি কি সুরেশ তার স্ত্রী মাল্লিকে খুঁজে পায়? আর যদি সে মাল্লিকে খুঁজে পেয়েও যায় তাহলে এতদিন কেন চুপ ছিল মাল্লিকে? এবার সেটাই জানবো আমরা। মাসের পর মাস শ্রী মাল্লিকে এদিক ওদিক খোঁজার পরেও যখন কোনো লাভ হয় না, তখন সুরেশ ভাবে এই যাত্রায় তার হয়তো আর সমাজে মাথা উঁচু করে বাঁচার আশাটা পূর্ণ হবে না। কিন্তু তারপরেই আচমকা এবছর 1 এপ্রিল তারিখে রেকর্ড করা একটা ভিডিও এই মার্ডার মিস্ট্রি কেসের অভিমুখটাই 180 ডিগ্রি ঘুরিয়ে দেয়। 2025 সালের 1 এপ্রিল সুরেশের এক বন্ধু সেদিন একটি ব্যক্তিগত কাজ নিয়ে মাদিকেরি টাউনে গেছিল। আচমকা একটা কফি শপের পাশ দিয়ে যাওয়ার সময় ভিতরের দিকে তাকাতেই বুকটা ছ্যাঁক করে কেঁপে ওঠে সুরেশের সেই বন্ধুর। সে তড়িঘড়ি নিজের প্যান্টের পকেট থেকে স্মার্টফোনটা বের করে ক্যামেরাটা অন করেই কাঁপা কাঁপা হাতে ভিডিও রেকর্ডিং করা শুরু করে দেয়। খানিকক্ষণ রেকর্ড করার পর সুরেশের সেই বন্ধু সঙ্গে সঙ্গে সেই ভিডিও ফুটেজটা পাঠিয়ে দেয় সুরেশকে। আর সেই ফুটেজটা হাতে পেয়েই সুরেশের বুকের ওপর থেকে যেন একটা পাহাড় নেমে যায়। সুরেশ ওই ফুটেজটা নিয়ে সোজা থানায় ছোটে আর অ্যাপিল করে মাল্লিকের মার্ডার কেসটি রিওপেন করার জন্য। এরপর আদালত যখন সুরেশের কাছে মাল্লিকের জীবিত থাকার প্রমাণ চায়, ঠিক তখনই সে আদালতের কাছে পেশ করে সেই ভিডিও ফুটেজটা। আর ওই ফুটেজ দেখে খোদ বিচারকও চমকে যান। সুরেশের বন্ধুর তোলা সেই ভিডিও ফুটেজে কি দেখা যায় জানেন? মাদিকেরি টাউনের একটা খাবারের দোকানে জলজ্যান্ত অবস্থায় বসে রয়েছে সুরেশের মৃত স্ত্রী কুরুবারা মাল্লিকে। সে হাসছে, কফিতে চুমুক দিচ্ছে আর খোশ মেজাজে নিশ্চিন্তে গল্প করছে একটা লোকের সঙ্গে। কিন্তু এই লোকটা কে? এরপর সুরেশই আদালতের কাছে গোটা বিষয়টা খোলসা করে বলে, যা শুনে আরো একবার চমকে যান বিচারক। মাল্লিকের মুখোমুখি বসে যে লোকটা সেদিন কফি খাচ্ছিল তার নাম গণেশ। এই গণেশ আদতে মাল্লিকের বাপের বাড়ির দিককার আত্মীয়। 2019 সাল থেকে গণেশের সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়ে মাল্লিকে। এদিকে মাল্লিকে যেমন এক ছেলে ও এক মেয়ের মা,
তেমনি অন্যদিকে গণেশও তেমন দুই মেয়ের বাবা। সুরেশ নিজের স্ত্রীর এই পরকীয়ার বিষয়টা জানতে পারলেও নিজের সন্তানদের মুখের দিকে তাকিয়ে সবটা সহ্য করে নিয়েছিল। আর তারপর পুলিশের কাছে রিপোর্ট লেখানোর সময়ও পরিবারের সম্মান এবং মাল্লিকের সম্মানের কথা ভেবে সে পুরো বিষয়টা চেপে গেছিল। হ্যাঁ, পুলিশের কাছে উচ্চারিত হয়েও সুরেশ নিজের স্ত্রীর সম্মান বাঁচানোর জন্য একটাবারও মাল্লিকের পরকীয়ার কথাটা প্রকাশ্যে আনেনি। কিন্তু এই ভিডিও ফুটেজটা হাতে পাওয়ার পর সুরেশের কাছে আর কোনো উপায় ছিল না সত্যিটা বলা ছাড়া। তাহলে তারপর কি হলো? পুলিশ কি খোঁজ পেল মাল্লিকের? সে কি সুরেশকে ফাঁসানোর জন্য এতদিন গা ঢাকা দিয়েছিল? চলুন এবার সেটাই জানার চেষ্টা করি। 2রা এপ্রিল 2025 গোটা মাইসোরু ডিস্ট্রিক্ট কোর্টকে চমকে দিয়ে কোর্টে পা রাখলো 5 বছর আগে সুরেশের হাতে মার হওয়া জল জ্যান্ত কুরুবারা মাল্লিকে। সে কাঠগড়ায় এসে দাঁড়িয়ে ঝরঝরে কান্নাড়া ভাষায় জানালো, মোটেই আমার স্বামী আমাকে খুন করেনি। আজ থেকে 5 বছর আগে ডিসেম্বর মাসে আমি ওর সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম। তারপর আমি গণেশের সঙ্গে দেখা করি আর ওর সঙ্গেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিই। সুরেশ যাতে আমার সঙ্গে কোনোভাবে যোগাযোগ করতে না পারে সেই কারণেই আমার এবং গণেশ দুজনেরই ফোন বন্ধ ছিল। বিগত 5 বছর ধরে আমি গণেশের সঙ্গেই ওর লাইন হাউসে আছি। আমি জানতেও পারিনি যে এদিকে এত কিছু ঘটে গেছে। জানলে আগেই এসে সুরেশকে নির্দোষ প্রমাণ করে দিতাম। মাল্লিকের এই বয়ান চাঞ্চল্য ফেলে দেয় গোটা কোর্ট চত্বরে। পাশাপাশি আদালত এটাও জানতে পারে যে গত 5 বছর ধরে মাল্লিক আদতে মাদিকেরি টাউন থেকে মাত্র 25-30 কিলোমিটার দূরেই থাকতো, অথচ পুলিশ তাকে একবারও ঠিকভাবে খোঁজার চেষ্টাটুকু করেনি। এই 5 বছরে মাল্লিকে যেহেতু প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার লজ্জায় নিজের বাড়ির সঙ্গে যোগাযোগ করেনি, তাই তারাও ভাবতো যে মাল্লিকে আর বেঁচে নেই। মাল্লিকের এই স্বীকারোক্তির সামনে আসার সঙ্গে সঙ্গেই আদালতের তরফ থেকে মাইসোরের সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এবং এই কেসের ইনভেস্টিগেটিং অফিসারদের ডেকে পাঠানো হয় এবং তাদের কাছ থেকে জানতে চাওয়া হয় ওই কঙ্কালটি যদি মাল্লিকের না হয় তাহলে সেটা কার, এবং পুলিশ কেন ফলস চার্জশিট তৈরি করে সুরেশকে জেলবন্দি করে রাখলো। সুরেশের আইনজীবী মিস্টার পূজারীর বক্তব্য অনুযায়ী ওরা এখন নিম্ন আদালতের রায়ের অপেক্ষা করছেন। ওই রায় ঘোষণা হলেই মিস্টার পূজারী হাইকোর্টে একটা কেস করবেন যেখানে সুরেশের ট্রমা এবং পুলিশের গাফিলতি সহ সমস্ত বিষয়েরই উল্লেখ থাকবে। কিন্তু এই আদালত, মামলা, মোকদ্দমা সেগুলো কি পারবে সুরেশকে তার জীবনের ওই 2 বছর ফিরিয়ে দিতে? পারবে সুরেশের মন থেকে জেলখানার অন্ধকার আর পুলিশের অত্যাচারের ট্রমা মুছে দিতে? ভিডিও শেষ অধ্যায়ে কথা বলবো সেই নিয়েই। সুরেশ যে সময়টা জেলে ছিল ওর ছেলে কুরুবারা কৃষ্ণা তখন ক্লাস 10-এ পড়তো। বাবা জেলে চলে যাওয়ায় পরিবারে উপার্জন করার মতো কেউ ছিল না বলে কৃষ্ণাকেই পড়াশোনা ছেড়ে কাজে ঢুকতে হয়। কারণ কৃষ্ণা কাজ না করলে ওর বোনকে পড়াবে কে, ওর দাদু দিদার মুখে ভাত তুলে দেবে কে? কিন্তু একটা ক্লাস 10-এ পড়া বাচ্চা ছেলে আর কতই বা রোজগার করবে? পাশাপাশি যদি তার মাথায় খুনির ছেলের তকমা লেগে যায় তাহলে সে লড়াইটা আরো কঠিন হয়ে পড়ে। তবে এখন যেহেতু সুরেশের এই কেসটা প্রায় শেষের দিকে, তাই কৃষ্ণা সিদ্ধান্ত নিয়েছে সে আবার ক্লাস 10-এই স্কুলে ভর্তি হবে, পড়াশোনা করবে। আর মাল্লিকে সে কি করবে এবার? আপাতত সরকারি হোমে থাকা মাল্লিকে নিজের গ্রামে ফিরতে চায়, তবে সেটা সুরেশের সঙ্গে নয়, গণেশের সঙ্গে। সুরেশকে সে নির্দোষ প্রমাণিত করেছে ঠিকই, কিন্তু সুরেশের সঙ্গে তার আর থাকার ইচ্ছে নেই। তবে পুলিশের এই গাফিলতির সবচেয়ে বড় ভিকটিম হলো সুরেশ। তার কথা অনুযায়ী পুলিশ তাকে অকথ্য অত্যাচার করে স্বীকার করতে বাধ্য করেছিল যে ওই কঙ্কালটা আসলে মাল্লিকের এবং সেই মাল্লিকে খুন করেছে। তারপর জেলের ভিতরেও তার উপর টর্চার চালাতো পুলিশ। জেল থেকে বেলে ছাড়া পাওয়ার পরেও কেউ তার সঙ্গে কথা বলতো না। তবে সুরেশের আশা এবার হয়তো সে আরো একবার সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারবে, কাজ করে খেটে খেতে পারবে। কিন্তু সুরেশের এই কেসটা সত্যি সত্যি ভারতীয় আইন ব্যবস্থার কঙ্কালসার চিত্রটাকে আরো একবার সকলের সামনে তুলে ধরলো। এই কেসটার মাধ্যমে গোটা দেশ বুঝতে পারলো যে এই দেশের আইন গরিবের জন্য নয়, আর সেই গরিব যদি পুরুষ মানুষ হয় তাহলে তো চিত্রটা আরো ভয়ঙ্কর। আমার আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই এই অন্ধকার সময়ে নিজেরা সাবধানে থাকবেন। নমস্কার।